পূর্ব ভারতের মন্দির রাজ্যে ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির। মন্দিরগুলির মধ্যে অন্যতম হল এই ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। মন্দিরটি লিঙ্গরাজ রূপী ভগবান শিবকে উৎসর্গীকৃত। এই মন্দির ভুবনেশ্বর শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূস্থাপনা ও অন্যতম প্রধান দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবচাইতে বড় মন্দির। কেন্দ্রীয় মিনারটি 180 ফুট উঁচু। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য কলা এবং মধ্যযুগীয় ভুবনেশ্বর স্থাপত্য শৈলীতে নির্মিত। মনে করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশীয় রাজত্বকালে নির্মিত, যা কিনা পরবর্তীকালে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয়। এই মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার 4টি বিভাগ আছে। সেগুলি হল বিমান, জগমোহন, নাট মন্দির এবং ভোগমণ্ডপ। ভাগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে। মন্দির চত্বরটি দেয়াল দিয়ে ঘেরা। ভুবনেশ্বরকে একাম্রা ক্ষেত্র বলা হয়ে থাকে। 13 শতকে লেখা সংস্কৃত পুঁথি একাম্রা পুরাণ অনুযায়ী লিঙ্গরাজের মন্দিরটি একাম্রা অর্থাৎ একটি আম গাছের নিচে অবস্থিত ছিল। লিঙ্গরাজ মন্দিরটি মন্দির ট্রাস্ট বোর্ড এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে পরিচালিত হয়। প্রতিদিন গড়ে 6000 দর্শনার্থী এই মন্দির দেখতে আসে এবং উৎসব মরশুমে লক্ষাধিক ভ্রমণার্থী আসেন। এখানকার শিবরাত্রি উৎসব প্রধান অনুষ্ঠান এবং 2012 সালে উৎসব প্রাককালে 2 লক্ষ দর্শনার্থী এসেছিল। লিঙ্গরাজ শব্দের আক্ষরিক অর্থ হল লিঙ্গের রাজা। হিন্দু মতে ভগবান শিবের প্রতিরূপ। আদিতে শিবকে কীর্তিভাষা এবং পরে হরিহর হিসেবে পুজো করা হতো। তাকে ত্রিভুবনেশ্বর অর্থাৎ ভুবনেশ্বর শিব বলা হয়, যার অর্থ হল স্বর্গ, মর্ত ও পাতালের অধিপতি। তার সঙ্গিনীকে বলা হয় ভুবনেশ্বরী। 11 শতকের শেষ দশক থেকে মন্দিরটি টিকে রয়েছে। 6ষ্ঠ শতকে মন্দিরটি নির্মাণের প্রমাণ পাওয়া যায়, কারণ 7ম শতকের কিছু সংস্কৃত পুঁথিতে এই মন্দিরের উল্লেখ আছে। ফার্গুনসনের মতে মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন ললাট ইন্দুকেশরী, যিনি 615 থেকে 657 সাল পর্যন্ত শাসন করেন। জমায়েত স্থল জগমোহন এবং মন্দির মিনার 11 শতকে নির্মিত হয়। অন্যদিকে ভোগমণ্ডপ 12 শতকে। শালিনীর স্ত্রী 1099 থেকে 1004 সালের মধ্যে নাট মন্দির নির্মাণ করেন। এই অঞ্চলে জগন্নাথ অংশ পাড়তে থাকলে মন্দিরটির নির্মাণ কাজ সমাপ্ত হয় বলেই ধারণা করা হয়। গঙ্গা শাসকেরা বৈষ্ণব ধর্মের অনুসারী ছিল এবং 12 শতকে পুরীতে তারা জগন্নাথ মন্দির স্থাপন করে। তবে বেশ কিছু মতে মন্দিরটি 11 শতকের মধ্যে নির্মাণ করেন সোমবংশী রাজা যযাতি। যযাতি কেশরী তার রাজধানী যাজপুর থেকে ভুবনেশ্বরে সরিয়ে আনেন, যাকে ব্রহ্মা পুরাণে একাম্রা ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। সোমবংশী রানীদের একজন মন্দিরটিকে একটি গ্রাম দান করেন এবং মন্দিরের ব্রাহ্মণগণ উপযুক্ত পারিতোষিক পেতেন। একটি শিলালিপি থেকে জানা যায় দ্বিতীয় রাজার রাজা 1094 শতাব্দে বা 1172 সালে মন্দিরটিতে স্বর্ণ মুদ্রা প্রদান করেন। আরও একটি শিলালেখ থেকে পাওয়া যায় 11 শতকে প্রথম নরসিংহ দেব তাম্বুল হিসেবে পান পাতা উৎসর্গ করেন দেবতাকে। মন্দিরের আরও একটি শিলালিপি থেকে আশপাশের গ্রামবাসীর জন্য ছোড়া গঙ্গার কাছ থেকে রাজকীয় পারিতোষিক পাওয়ার কথাও উল্লেখ আছে। কেসি বাণীগ্রাহী বলেন যে যযাতির মন্দিরটি নির্মাণের কোনো সময় ছিল না। তার পুত্র অনন্তকেশরী এবং উদ্যতকেশরী এটি নির্মাণ করেন। তবে এই মতের দ্বিমত হচ্ছে তার দুর্বল উত্তরসূরিদের পক্ষে এরকম চমৎকার এবং নান্দনিক একটি স্থাপনা নির্মাণ করা কখনোই সম্ভব হতো না। হিন্দু কিংবদন্তি অনুসারে একটি ভূগর্ভস্থ নদী লিঙ্গরাজ মন্দিরের নিচ দিয়ে প্রবাহিত হয়ে বিন্দু সাগরে এসে পড়েছে এবং বিশ্বাস করা হয় এর জল দৈহিক ও আত্মিক অসুস্থতা দূর করার ক্ষমতাও রাখে। পুকুরের জলকে পবিত্র জ্ঞান করা হয় এবং উৎসব মরশুমে তীর্থযাত্রীরা এই পুকুরে পবিত্র স্নান করেন। মন্দিরের প্রধান দেবতা লিঙ্গরাজকে শিব এবং বিষ্ণু উভয় হিসেবে পুজো করা হয়। হিন্দু ধর্মের 2টি ধারা
শৈব ধর্ম ও বৈষ্ণব ধর্মের সম্মিলন ঘটেছে এই মন্দিরে, যেখানে বিষ্ণু ভগবান শিবের মিলিত রূপ হরিহরকে পুজো করা হয়। লিঙ্গরাজ মন্দিরের প্রধান উৎসব হচ্ছে শিবরাত্রি, যা কিনা ফাল্গুন মাসে প্রতি বছর আয়োজিত হয় এবং এ সময় কয়েক হাজার ভক্ত মন্দির পরিদর্শনে আসেন। সারাদিনের উপবাস শেষে এমন শুভ দিনে লিঙ্গরাজকে বেলপাতা নিবেদন করা হয়। প্রধান উদযাপন হয় রাতে, যখন ভক্তদল সারা রাত প্রার্থনা করে। মন্দির চত্বরে মহাদীপ প্রজ্বলনের পরব ভক্তদল তাদের উপবাস ভঙ্গ করে। এই পরব অর্থাৎ মন্দির চত্বরে মহাদীপ প্রজ্বলন করার পরেই ভক্তেরা নিজেদের উপোস ভেঙে আবারও নিজেদের নিয়ত দিনের কাজে ফিরে যায়। প্রতি বছর শ্রাবণ মাসে হাজারো তীর্থযাত্রী মহানদী নামক নদী থেকে পায়ে হেঁটে জল নিয়ে মন্দিরে বয়ে আনে এবং লিঙ্গরাজের মাথায় ঢালে। ভাদ্র মাসে শুনিয়ান দিবস পালিত হয়, যেদিন মন্দিরের চাকর সেবায়ত মন্দিরের জমি গ্রাহকেরা লিঙ্গরাজের প্রতি আনুগত্য ও বিশ্বস্ততা নিবেদন করে। চন্দন যাত্রা হচ্ছে 22 দিনব্যাপী উৎসব, যখন মন্দিরের সেবায়েতরা বিন্দু সাগরে বিশেষভাবে নির্মিত নৌকায় অবস্থান করে। দেবতা ও সেবায়েতগণকে চন্দন বাটা মাখানো হয়। নৃত্য, একসাথে ভোজন ইত্যাদির আয়োজন করে মন্দির সংশ্লিষ্ট জনগণেরা। প্রতি বছর অশোকাষ্টমীতে লিঙ্গরাজ মন্দিরে রথ উৎসবের আয়োজন হয়, যা রথযাত্রা নামে পরিচিত। একটি রথে চড়িয়ে দেবতাকে রামেশ্বর দেউল মন্দিরে নিয়ে যাওয়া হয়। হাজারো ভক্ত রথকে অনুসরণ করে ও রথ টানে। উজ্জ্বলভাবে সুসজ্জিত রথে লিঙ্গরাজ ও তার বোন রুক্মিণীর মূর্তি থাকে। ভুবনেশ্বরের অন্যান্য মন্দিরে পূজা অর্চনা নিয়মিত হয়, কিন্তু লিঙ্গরাজ মন্দিরে তা নিয়মিত হয়। মন্দির অভ্যন্তরে অহিন্দুদের প্রবেশাধিকার নেই, তবে মন্দিরের বাইরে নির্মিত দর্শনের বেদি থেকে দেখা যায়। দর্শন বেদিটা মন্দিরের পিছন দিকে অবস্থিত। মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য মন্দিরে কুকুর, অস্নাত দর্শনাভিলাষী ঋতুমতী নারী এবং যাদের পরিবারে 12 দিনের মধ্যে জন্ম বা মৃত্যু ঘটেছে তাদের প্রবেশ নিষিদ্ধ কঠোরভাবে। কোনো কারণে অনাহুত প্রবেশ ঘটলে মন্দির শুদ্ধতার জন্য বিশেষ আচার বিধি অনুসরণ করে এবং প্রসাদ একটি কূপে ফেলে দেওয়া হয়। এ সময় লিঙ্গরাজের প্রতিকৃতিতে প্রতিদিন কয়েকবার স্নান করানো হয়, যাকে বলে মহাস্নান, এবং ফুল, চন্দন বাটা ও বস্ত্র দিয়ে সাজানো হয়। অন্যান্য শিব মন্দিরে সাধারণত হেমলক ফুল দিয়ে সাজানো হয়ে থাকে, কিন্তু লিঙ্গরাজ মন্দিরে এমনটা নিষিদ্ধ। দৈনন্দিন পূজায় বিল্লপত্র ও তুলসী পাতা ব্যবহার করা হয়। ভোগমণ্ডপে ভাত, তরকারি, মিষ্টি প্রদর্শন করা হয় এবং সংস্কৃত মন্ত্র পাঠের মাধ্যমে সেগুলো গ্রহণের অনুরোধ করা হয়। তীর্থযাত্রীরা সাধারণত নারকেল, পাকা ফল, কোড়া খই লিঙ্গরাজের চরণে নিবেদন করেন। ওড়িয়া নববর্ষ পানা সংক্রান্তিতে কিছু কিছু ভক্ত শিব মন্দিরে ভাঙও নিবেদন করে থাকেন। লিঙ্গরাজ মন্দির সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তবে ভোগ নিবেদনের সময়ে বন্ধ থাকে। খুব ভোরবেলা লিঙ্গরাজের ঘুম ভাঙাতে প্রকোষ্ঠে বাতি জ্বালানো হয়, স্নান করানো হয়, আলোর নাচনের মাধ্যমে আরতি হয়। দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত মন্দির প্রায় বন্ধ থাকে। দরজা বন্ধ হওয়ার পরে পঞ্চামৃত তথা দুধ, ঘোল, ঘি, মধু ইত্যাদি মিশিয়ে দেবতাকে মহাস্নান করানো হয়। দুপুর 1টার সময় একটা পাকা ফল 2 টুকরো করে, 1 টুকরো সূর্য দেবতার উদ্দেশ্যে এবং অন্য টুকরোটি দ্বারপালের উদ্দেশ্যে নিবেদিত হয়। দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে দেবতাকে বল্লভ ভোগ দেওয়া হয়। খাবারের একাংশ পার্বতীর মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং তাকে নিবেদনও করা হয়। অর্থোডক্স হিন্দু গৃহবধূরা খাদ্য গ্রহণের এই রীতি পালন করে। দুপুর 2টোয় সকাল ধূপ অর্থাৎ সকালের খাদ্য নিবেদন অনুষ্ঠিত হয়। লিঙ্গরাজকে খাবার প্রদানের পরে পার্বতীর মন্দিরে যাওয়া হয়। দুপুর 3:30টায় ভান্দা ধূপ অনুষ্ঠিত হয়। পরে খাবারটি মহাপ্রসাদ হিসেবে তীর্থযাত্রীদের মধ্যে বন্টনও করা হয়। প্রতিটি পর্ব পালনের জন্য রীতি এবং সংস্কৃত মন্ত্রপাঠ জরুরি। ধারণা করা হয় মন্দির প্রতিষ্ঠাতা রাজা যযাতি, যিনি দক্ষিণ ভারতের অধিবাসী হয়ে আসা ব্রাহ্মণদেরকে পুরোহিত হিসেবে নিয়োগ করেছেন,
কারণ শৈবতন্ত্রের স্থানীয় ব্রাহ্মণদের তুলনায় তাদের জ্ঞান বেশি ছিল। লক্ষ্য ছিল উপজাতীয় পূজার্চনাকে সংস্কৃত প্রধান করে গড়ে তোলা। তবে অর্চনায় নিয়োজিত জাত সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় ব্রাহ্মণ উপজাতি পূজারী অচ্যুত জাতি সমূহের লোকেদের নিয়েই মন্দিরের কাজকর্ম সম্পাদিত হতো। 1958 সালে বোস 41 প্রকার কাজে 22টি ভিন্ন ধর্মের মানুষের যুক্ত হওয়া শনাক্ত করেন এবং 1978 সালে মহাপাত্র 30টি কাজ শনাক্ত করেন। নথিপত্র থেকে জানা যায় যে রাজা এবং মন্দির পরিচালকেরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকার কাজ নতুন করে শুরু করেছেন এবং কিছু কিছু বন্ধও করেছেন। 2012 সালে মন্দিরে 36 প্রকার কাজ অনুশীলিত হতো। বর্তমান সময়ে লিঙ্গরাজ মন্দির পুরোহিত ব্রাহ্মণ নিয়োগ এবং ঝাড়ু নিয়োগ এই সম্প্রদায় থেকে আসে। বারুরা হচ্ছে অব্রাহ্মণ চাকর সম্প্রদায়। তাদের উৎস সম্পর্কে কোনো নির্ভরযোগ্য নথি নেই। একামরা পুরাণের 62 অধ্যায়ে তাদেরকে ভাড়ু হিসেবে উল্লেখ করা হয়েছে। বারু জাতকে বলা হয়ে থাকে নিয়োগ। প্রতি বছর চন্দন কাঠ উৎসবের সময়ে কর্মকর্তা নির্বাচন হয়। প্রতিজন বারুকে 3টি প্রথার পালন করতে হয়, যেমন কান ফোড়ানো, বিবাহ এবং দেবতা স্পর্শ। আজ এ পর্যন্তই। জয় বাবা লিঙ্গরাজের জয় হোক, এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।